নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজনৈতিক পালাবদলের পরে মমতা ব্যানার্জির বাড়িতে কালকে সিআইডি পৌঁছয় এবং সিআইডি 2 ঘন্টা ধরে তল্লাশি করে মমতা ব্যানার্জির বাড়ি এবং পার্টি অফিস। তার সঙ্গে সঙ্গে সইজাল কাণ্ডে অভিষেক ব্যানার্জির বাড়িতেও সিআইডি পৌঁছয় এবং সেখানেও 2 ঘন্টার তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরে যেটা মনে করা হচ্ছে যে কোনো সময় অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারে সিআইডি। আর তার জন্য অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টে অ্যান্টিসিপেটারি বেল ফাইল করেছে এবং কলকাতা হাইকোর্ট রক্ষা কবচের যে শুনানি সেটা বৃহস্পতিবার দিন নির্ধারিত করেছে। এর আগে আপনারা জানেন যে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকেও দুর্নীতি কাণ্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অরূপ বিশ্বাসের ওপরেও মেসি কাণ্ড নিয়ে বড় এফআইআর ফাইল হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টে পৌঁছে সেখানেও কিন্তু অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে অন্তর্বর্তী রক্ষা কবচ বা অ্যান্টিসিপেটারি বেল সমস্ত নেতা নেত্রীরা অ্যাপ্লাই করছে, সেটা অদিতি মুন্সি হয়ে যাক, অরূপ বিশ্বাস হয়ে যাক, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, এই অ্যান্টিসিপেটারি বেলটা কি জিনিস? এই আইনে এমন কি রয়েছে যার কারণে পুলিশ গ্রেপ্তার করতে পারে না এবং এই সমস্ত নেতা নেত্রীরা গ্রেপ্তারির হাত থেকে বেঁচে যায়? আপনাকেও যদি ভবিষ্যতে গ্রেপ্তার করা হয় তা আপনিও কি অ্যান্টিসিপেটারি বেল কলকাতা হাইকোর্ট বা লোয়ার কোর্টে ফাইল করতে পারেন গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য? আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখব এই অ্যান্টিসিপেটারি বেল কি জিনিস, সুপ্রিম কোর্ট কি বলছে এই সম্বন্ধে, আইনে বেসিক্যালি কি রয়েছে, সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা নিউজ দেখতেই পাচ্ছেন যে ফের সইজাল কাণ্ডে হাইকোর্টে অভিষেক ব্যানার্জি পৌঁছেছে রক্ষা কবচের জন্য এবং সেই রক্ষা কবচের জন্য যে শুনানি সেটা বৃহস্পতিবার দিন স্থির করা হয়েছে। দেখুন, এই অ্যান্টিসিপেটারি বেল এটা এমন একটি আইনি সুরক্ষা যেখানে যার মাধ্যমে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, সে যদি আশঙ্কা করে থাকে যে তাকে কোনো একটা মামলাতে গ্রেপ্তার করা হতে পারে, সেই ক্ষেত্রে তিনি আদালতের কাছে একটা আগাম জামিন আবেদন করতে পারেন। আর সেই যে আবেদন করবে সেটার জন্য কিন্তু অ্যান্টিসিপেটারি বেল ফাইল করতে হয়। এই যে আগাম জামিনের কথা, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে বিএনএসএ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যে নতুন অ্যাক্ট নিয়ে আসা হয়েছে। এই অ্যাক্টের মধ্যেই কিন্তু এই অ্যান্টিসিপেটারি বেলের কথা বলা আছে। এটা আগে কিন্তু সিআরপিসির সেকশন 438-এর মধ্যে ছিল, এখন এটা বিএনএস এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এখন এই অ্যান্টিসিপেটারি বেল এটা কখন নেওয়া যায়? দেখুন, যদি কারো এগেনস্টে এফআইআর হয়েছে বা এফআইআর হওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু সে অ্যান্টিসিপেটারি বেলকে ফাইল করতে পারবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার কারণে কারুর এগেনস্টে যদি মিথ্যা মামলার আশঙ্কা তৈরি হয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি তিনি কিন্তু অ্যান্টিসিপেটারি বেল ফাইল করতে পারবেন। পুলিশ যদি গ্রেপ্তার করতে পারে কোনো যুক্তিসঙ্গত কারণে, পুলিশ যদি কোনো গ্রেপ্তার করার আশঙ্কা তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিসিপেটারি বেল ফাইল করা যায়। এখন প্রশ্ন হলো, এই অ্যান্টিসিপেটারি বেল বা আগাম জামিন এর আবেদন কোথায় করবেন? 3টে জায়গা আছে। নর্মালি আগে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই বেল ফাইল করা হতো, তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি কেসে রায় দিয়েছে যে সমস্ত অ্যান্টিসিপেটারি বেল সেশন কোর্টে প্রথমে ফাইল করতে হবে, সেখানে যদি কোনোভাবে ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে হাইকোর্টে যেতে পারে। যদি যে বিষয়টা নিয়ে অ্যান্টিসিপেটারি বেল ফাইল করা হচ্ছে সেখানে যদি স্টেট ম্যাটার থাকে, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের এগেনস্টে কেস করা হচ্ছে, তো সেখানে স্টেট ম্যাটার রয়েছে, তো ডাইরেক্টলি হাইকোর্টে গিয়ে অ্যান্টিসিপেটারি বেল ফাইল করা যেতে পারে। বা একজন এমপি অভিষেক ব্যানার্জি, তার এগেনস্টে একটা এফআইআর করা হয়েছে, তো এটা স্টেট ম্যাটার, তো ডাইরেক্টলি হাইকোর্টে গিয়ে এই আগাম যে আবেদন সেটা কিন্তু করতে পারে, জামিনের যে আবেদন সেটা কিন্তু করতে পারে। অর্থাৎ কোনো স্টেট ম্যাটার হলে ডাইরেক্টলি কিন্তু হাইকোর্টে এই অ্যান্টিসিপেটারি বেল ফাইল করা যায়। আগাম জামিনের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে হাইকোর্ট অনেকগুলো কিন্তু জিনিসকে বিবেচনা করে, অনেক কিছুর পর্যবেক্ষণের পরেই কিন্তু এই পুরো বিষয়টার ওপরে রায় দেয়। প্রথমত, যে অভিযোগ করা হচ্ছে, যে ব্যক্তির এগেনস্টে অভিযোগ করা হচ্ছে, যে ব্যক্তি বেসিক্যালি
অ্যান্টিসিপেটরি বেলটা ফাইল করেছে তার এগেনস্টে যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রকৃতি এবং গুরুত্ব কতখানি, অর্থাৎ তিনি কোনো হিনিয়াস এরকম ক্রাইম করেছেন কিনা সেই বিষয়টা কিন্তু হাইকোর্ট প্রথমে দেখে। দ্বিতীয়ত, যে আবেদনকারী রয়েছে তার পূর্বে কোনো অপরাধের ইঙ্গিত আছে কিনা সেটাও কিন্তু দেখে, যে সে আগে কোনো এরকম অপরাধ করেছে কিনা সেই বিষয়টাও কিন্তু হাইকোর্ট পর্যবেক্ষণ করে। তৃতীয়ত, যে ব্যক্তি আবেদন করেছে সে কি পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, অর্থাৎ সে আগাম জামিনের আবেদন করে সেখানে সে পেয়ে যাওয়ার পরে তারপরে কি সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকেও কিন্তু হাইকোর্ট পর্যবেক্ষণ করে। 3 নম্বর হচ্ছে সেই ব্যক্তি তদন্তে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করছে কিনা সেই বিষয়টাও হাইকোর্ট দেখে। 5 নম্বর যেটা, যে অভিযোগটি ওই ব্যক্তির এগেনস্টে নিয়ে আসা হয়েছে সেখানে কি প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টা দেখে। দেখুন, বর্তমানে আমরা যদি দেখি এখন রাজনৈতিক পালাবদলের পরে একটা পরিস্থিতি এরকম তৈরি হয়েছে, সমস্ত তৃণমূলের যে নেতা নেতৃত্ব তারা নিজেদেরকে ভাবছে যে বিজেপি তাদের এগেনস্টে প্রতিহিংসামূলক আচরণ করছে, আর তাই জন্যই কিন্তু তারা বারবার হাইকোর্টের কাছে পৌঁছচ্ছে এবং হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল ফাইল করছে। তাই জন্য হাইকোর্ট কিন্তু এই পুরো বিষয়টা বিবেচনা করার পরেই তারপরেই কিন্তু আমরা যদি দেখি তারপরেই কিন্তু এই পুরো বিষয়টার ওপরে রায় দিচ্ছে। দেখুন, হাইকোর্ট এই অ্যান্টিসিপেটরি বেলটাকে যদি অ্যাপ্রুভ করে তাহলে অনেকগুলো কন্ডিশনও চাপিয়ে দেয়। কন্ডিশনের প্রথম কন্ডিশন যেটা, তদন্তে সহযোগিতা করতে হবে, অর্থাৎ যতবার পুলিশ ডাকবে, যতবার পুলিশের হাজিরার প্রয়োজন হবে, পুলিশের ইনভেস্টিগেশনের প্রয়োজন হবে, ততবার কিন্তু ওই ব্যক্তিকে সাহায্য করতে হবে। 2 নম্বর যেটা, সাক্ষীদেরকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না, অর্থাৎ যে অভিযোগটা ওই ব্যক্তির এগেনস্টে চাপানো হচ্ছে সেই রিলেটেড যত সাক্ষী আছে তাদেরকে যাতে কোনোভাবে প্রভাবিত না করানো হয়, তাদেরকে যাতে ভয় দেখানো না হয় সেই বিষয়টাও কিন্তু কন্ডিশন চাপিয়ে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে কোনো প্রমাণ নষ্ট করা যাবে না, যেহেতু পুলিশ কাস্টাডিতে নেই, ওই ব্যক্তি বাইরেই থাকবে, তো সেক্ষেত্রে সে চাইলে প্রমাণ নষ্ট করতে পারে, তো সেই ক্ষেত্রে কোর্ট কন্ডিশন চাপিয়ে দেয় যে ওই ব্যক্তি যাতে কোনোভাবে কোনো প্রমাণ নষ্ট করতে না পারে, এবং আদালতের অনুমতি ছাড়া কোনোভাবে দেশ ছাড়া যাবে না। যদি জামিন দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তার যে পাসপোর্ট সেই পাসপোর্টটাকে কিন্তু বাজেয়াপ্ত করে রেখে দেওয়া হয়, যাতে সে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, যাতে তার যে ইনভেস্টিগেশন তার এগেনস্টে হচ্ছে সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয়। প্রশ্ন হলো, যদি অ্যান্টিসিপেটরি বেলে অ্যাপ্রুভাল পেয়ে যায় হাইকোর্ট থেকে তাহলে কি সেই মামলা শেষ হয়ে গেল? তাহলে কি আর নতুন করে আর কিছু থাকলো না? দেখুন, এই ক্ষেত্রে কিন্তু মামলা শেষ কিন্তু কখনোই হয় না। এই ক্ষেত্রে মামলার যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু চলতেই থাকে। আগাম জামিন মানেই হচ্ছে গ্রেপ্তারি থেকে সুরক্ষা পাওয়া গেল, অর্থাৎ মামলার যে তদন্ত, তার যে চার্জশিট এবং বিচার প্রক্রিয়া সেগুলোতে কিন্তু কোনোভাবে প্রভাব পড়বে না। শুধুমাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু পুলিশ চাইলে তাকে কিন্তু ইনভেস্টিগেট করতে পারে, তাকে ইন্টারোগেট করতে পারে, তার বিভিন্ন ডিটেলসকে খোঁজাখুঁজি করতে পারে, তার বাড়িতে পৌঁছতে পারে, সেখানে তদন্ত করতে পারে, এই সমস্ত কাজ কিন্তু পুলিশ করতে পারবে, শুধুমাত্র গ্রেপ্তারি করতে পারবে না। প্রশ্ন হলো যে যদি কেউ অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্রুভাল হয়ে গেল তাহলে কি সে কতদিন পর্যন্ত এই অ্যান্টিসিপেটরি বেলটা অ্যাপ্রুভাল থাকবে? মোদ্দা কথায় তাকে কতদিন পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না পুলিশ? দেখুন, একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, সুশীলা আগরওয়াল ভার্সাস স্টেট অফ দিল্লি, যেটা এনসিটি দিল্লি, তার কিন্তু একটা কেস হয়েছিল। সেই কেসের তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন 29শে জানুয়ারি 2020 সাল। এই কেসে মূল প্রশ্ন ছিল যে আগাম জামিন যে ব্যাপারটা সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, না মামলা শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট কিছু গাইডলাইন দেয়। সুপ্রিম কোর্ট বলে যে অ্যান্টিসিপেটরি বেলের ওপরে সাধারণভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা আরোপ করা যাবে না, অর্থাৎ 5 দিন, 6 দিন, 10 দিন এরকম আরোপ করা যাবে না। একবার আগাম জামিন মঞ্জুর হলে তা সাধারণত তদন্ত, চার্জশিট এবং বিচারকাল জুড়েই কিন্তু বহাল থাকতে হবে, অর্থাৎ যতদিন পর্যন্ত তার ওপরে তদন্ত চলতে থাকবে, যতদিন পর্যন্ত সে কোনো গিল্টি প্রুফ হচ্ছে না ততদিন পর্যন্ত তাকে কিন্তু কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না। আদালত এখানে বিশেষ পরিস্থিতিতে কিছু যুক্তিসঙ্গত শর্ত কিন্তু আরোপ করতে পারে, যেটা আমি বললাম যে সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে হবে, পুলিশ সে কিন্তু চাইলে দেশের বাইরে যেতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু রয়েছে।
এখানে বলা আছে যে এই যে আগাম জামিন ততদিন পর্যন্ত ভ্যালিড থাকবে যতদিন না চার্জশিট দাখিল হচ্ছে। একবার চার্জশিট দাখিল হয়ে গেলে তারপরে কিন্তু সেই আগাম জামিনের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু চলে যাবে। সুপ্রিম কোর্টের আরও একটি কেস, গুরুবক্স সিং সিব্বিয়া ভার্সাস স্টেট অফ পাঞ্জাব কেস। এই কেসে এই অ্যান্টিসিপেটারি বেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে এই যে অ্যান্টিসিপেটারি বেল এটা একটা অসাধারণ এবং গুরুত্বপূর্ণ একটা অধিকার। এটা শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রেই কিন্তু নয়, উপযুক্ত ক্ষেত্রে আদালত এই সুরক্ষা দিতে পারে এবং কারুর ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে পারে। সেকশন 438, সেই 438-এর মাধ্যমে একজন ব্যক্তির যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে রক্ষা করা হয়। এখন অনেক সময় এরকম দেখা গেছে যে মিথ্যে মামলা, মিথ্যে কেস চাপিয়ে কাউকে জোর করে গ্রেপ্তার করা হয়, তার এগেনস্টে এফআইআর করা হয় এবং মিথ্যা এফআইআর মামলাতে বহুজন কিন্তু গ্রেপ্তার হয়। তো তাই জন্যই কিন্তু বিএনএসএ এই যে সেকশন 438, সেই 438 কিন্তু তার সাংবিধানিক যে স্বাধীনতার যে অধিকার সেই অধিকারটাকে কিন্তু বন্টন করে এবং এই অ্যান্টিসিপেটারি বেলের মাধ্যমে কোর্টকে বড় পাওয়ার দেয় যে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতাকে যাতে রক্ষা করা যায়। তো আশা করছি এই পুরো বিষয়টা বুঝতে পারলেন। বর্তমান সিচুয়েশনের সঙ্গে এই পুরো বিষয়টার কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা মিল দেখতে পাবেন, কারণ বর্তমানে সমস্ত নেতা নেত্রীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিসিপেটারি বেলের জন্য কলকাতা হাইকোর্টের কড়া নাড়ছে। সেখানে কিছুজনকে এই অ্যান্টিসিপেটারি বেল ইস্যু করা হচ্ছে, যেরকম অরূপ বিশ্বাসকে ইস্যু করা হয়েছে, অদিতি মুন্সিকে ইস্যু করা হয়েছে, সেরকম আবার কিছুজনের কিন্তু বেল যে আবেদন সেটাকে রিজেক্ট করা হয়েছে। প্রত্যেকটা কেস বাই কেস হাইকোর্ট পর্যবেক্ষণের পরে এই রায় দেয়। আশা করছি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম আইনি সাংবিধানিক বিষয়গুলোকে বোঝার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।